আসসালামু আলাইকুম, সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এপিসোডে। আপনাদের জন্যই আমার আজকের আয়োজন সফট, মসৃণ এবং বাউন্সি ক্যারামেল পুডিং। আশা করছি আমার সমস্ত টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করলে আপনাদের পুডিংও এরকম সফট, বাউন্সি এবং মসৃণ হবে। তো চলুন খুব সহজেই রেসিপিটি দেখে নেওয়া যাক। পুডিংটা তৈরি করার জন্য অবশ্যই পারফেক্ট মাপের মোল্ড সিলেকশনে রাখতে হবে। আজকে যেই মাপে আমি পুডিংটা আপনাদের সাথে শেয়ার করব, তার জন্য 6 ইঞ্চি একটা রাউন্ড মোল্ড নিতে হবে। আর মোল্ডের মধ্যে কোনো প্রকার তেল, বাটার কিংবা ঘি ব্রাশ করা যাবে না। অপরদিকে ক্যারামেলটা তৈরি করার জন্য একটি ফ্রাই প্যানে 75 গ্রাম পরিমাণ নর্মাল চিনি নিয়ে নিচ্ছি। অনেকেই অভিযোগ করে থাকেন ক্যারামেলটা তৈরি করতে গেলে চিনিটা নাকি নাড়তে নাড়তে আবার আগের ফর্মে ফিরে আসে। এখানে আমি ছোট্ট কিছু টিপস শেয়ার করতে চাই। চিনিটা কখনোই আগে থেকে নাড়তে যাবেন না। যখন দেখবেন চুলার মিডিয়াম হিটে ঠিক ভিডিওতে দেখানো নিয়ম অনুসারে চিনির কালারটা একটু সোনালি বর্ণ ধারণ করা শুরু হয়েছে, তখনই আপনারা ক্যারামেলটা নাড়তে যাবেন। তা না হলে আপনি যতই চিনিটাকে নাড়তে থাকবেন, চিনিটা কিন্তু মেল্ট না হয়ে অপরদিকে আবারও দানাদারভাবে পরিণত হবে। চুলার একদম মিডিয়াম হিটে ক্যারামেলটা তৈরি করতে হবে। অবশ্যই খেয়াল রাখতে হবে ক্যারামেল দিয়ে যেন ধোঁয়ার সৃষ্টি না হয়। ক্যারামেল দিয়ে যখনই ধোঁয়ার সৃষ্টি হবে আপনার ক্যারামেলটা কিন্তু তিতা হয়ে যাবে। অতএব হালকা সোনালি কালার ধারণ করলে তৎক্ষণাৎ আপনাকে ক্যারামেলটা নামিয়ে সরাসরি পুডিংয়ের পাত্রে ট্রান্সফার করে দিতে হবে। এই পর্যায়ে পাত্রটা কিন্তু খুবই গরম থাকে। খুবই সাবধানতার সাথে এবং ধৈর্য সহকারে পাত্রটাকে একটু ঘুরিয়ে ফিরিয়ে ক্যারামেলটা পাত্রের নিচের সাইডে খুব ভালো মতো সেট করে দিতে হবে। এতে করে আপনি যখন পুডিংটা বেক করবেন তখন কিন্তু ক্যারামেলের মধ্যে কোনো ছিদ্র ভাব হবে না, কিংবা একদিকে উঁচু একদিকে নিচু কোনো গর্তের কোনো সৃষ্টি হবে না। একটা সাইডে রেখে দিলাম ঠান্ডা হওয়ার জন্য। এবার পুডিংয়ের মিশ্রণটা আমরা তৈরি করব। একটা মিক্সিং বলে একদম ফুটন্ত গরম পানি নিয়ে নিলাম 400 গ্রাম পরিমাণ, এবং নর্মাল চিনি নিয়ে নিচ্ছি 100 গ্রাম পরিমাণ, এবং গুঁড়া দুধ নিয়ে নিচ্ছি। অবশ্যই ফুল ক্রিম মিল্ক পাউডার হতে হবে 100 গ্রাম। সমস্ত কিছু কাপের মেজারমেন্টে যারা করতে চান তাদের জন্য ডেসক্রিপশন বক্সে আমি মাপগুলো লিখে রাখবো। কাস্টার্ড পাউডার দিয়ে দিচ্ছি 10 গ্রাম পরিমাণ। আমি সাধারণত পুডিংয়ে কাস্টার্ড পাউডার ব্যবহার করে থাকি, এতে করে টেস্টের দারুণ একটা ফ্লেভার নিয়ে আসে। খুব ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি চিনির দানাটা গলে যাওয়া পর্যন্ত। ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি 5 গ্রাম পরিমাণ। আবারও বলছি, যারা কাপ এবং মেজারমেন্ট চামচের মাপে করতে চান তারা চাইলে আমাদের ভিডিওর ডেসক্রিপশন বক্স চেক করতে পারেন। নাড়তে নাড়তে যখন দেখবেন এই মিশ্রণটা কুসুম গরম হয়ে গিয়েছে, আমি একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, হাতে সহ্য হয় এমন গরম থাকতে হবে, তখন ডিমগুলোকে অ্যাড করতে হবে। এটাও কিন্তু পুডিংয়ের ভেতর এবং বাহিরে মসৃণ হওয়ার একটা ট্রিক্স বলতে পারেন। অর্থাৎ দুধের মিশ্রণটা কুসুম গরম হতে হবে এবং কুসুম গরম দুধের মিশ্রণের সাথেই আপনাকে একটা একটা করে ডিম অ্যাড করতে হবে এবং খুব ভালো মতো হ্যান্ড হুইস্কের সাহায্যে মিক্স করতে হবে। অনেকে বলেন তাদের পুডিং নাকি জমতে চায় না, কিংবা পুডিং বেশি হার্ড হয়ে যায়, ডিমোল্ড করতে গেলে নাকি ভেঙে যায়। তারা প্লিজ আমার এই ভিডিওটা ফলো করে প্রত্যেকটা টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করে যদি আপনারা এই ক্রিম ক্যারামেল অর্থাৎ পুডিংটা তৈরি করেন, আপনাদেরকে কিন্তু কোনো ভোগান্তি পোহাতে হবে না। এটা আমি আপনাদেরকে গ্যারান্টি দিয়ে বলতে পারি। একটা একটা করে ডিম দিতে হবে এবং খুব ভালো মতো ভিডিওতে দেখানো নিয়ম অনুসারে আলতো হাতে মিক্স করে নিতে হবে। আমি আজকে পুডিংয়ে 4টা ডিম ব্যবহার করেছি। অপরদিকে আমাদের ক্যারামেলের পাত্রটা পুরোপুরি ঠান্ডা হতে হবে। গরম ক্যারামেলের পাত্রে কখনোই পুডিংয়ের মিশ্রণ ঢালতে যাবেন না, তাহলে কিন্তু ক্যারামেলটা মেল্ট হওয়া শুরু করবে। আর পুডিংয়ের ভেতর এবং বাহিরে মসৃণ হওয়ার আরও একটি কমন টিপস হিসাবে কাজ করে, আপনি যদি পুডিংয়ের মিক্সচারটা খুব ভালো মতো একটি ছাঁকনির সাহায্যে ছেঁকে ঢালতে পারেন। অর্থাৎ আমরা যে হ্যান্ড হুইস্ক দিয়ে ডিমটাকে মেশালাম, ভেতরে কিন্তু অনেকগুলো দানাদার অংশ পরিলক্ষিত হয়। তো এই ডিমের সাদা অংশের যে আলাদা যেই দানাগুলো থাকে, এই কারণেও কিন্তু পুডিংয়ের মধ্যে ছিদ্র ছিদ্র ভাব হয়। অতএব এই দিকটা অবশ্যই খেয়াল রাখতে হবে। পুডিংটাকে আমি আজকে ইলেকট্রিক ওভেনে বেক করব, তবে চিন্তার কোনো কারণ নেই। চুলায় আপনারা কিভাবে বেক করতে পারবেন সেটার প্রসেস আমি A to Z আজকে ভিডিওতে শেয়ার করে দেব। পুডিংয়ের পাত্রটাকে চেষ্টা করবেন একটা কিছু দিয়ে কভার করে দিতে। সেটা হতে পারে
ফয়েল পেপার, হতে পারে কোনো কাচের ঢাকনা যেটা ওভেন প্রুফ, সেটাই দিতে পারেন। আচ্ছা, ওভেনে যখন পুডিংটাকে বেক করবেন তখন অবশ্যই মাথায় রাখতে হবে পুডিংয়ের পাত্রের 4 ভাগের 1 ভাগ যেন পানির নিচে ডুবে থাকে। যখনই আপনারা ওভেনে পুডিংটাকে বেক করবেন কখনোই কিন্তু এর বেশি পানি দিতে যাবেন না। যখনই আপনি এর তুলনায় বেশি পানি দিয়ে ফেলবেন তখন কিন্তু পানিটা ওভেনের মধ্যে বলক উঠতে থাকবে, ফলস্বরূপ পুডিংয়ের নিচে গর্তের সৃষ্টি হবে। অপরদিকে আমি চুলায় কিভাবে বেক করতে হয় সেই প্রসেসটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্রথমে বড় কোনো হাঁড়ি নিতে হবে, তার মধ্যে একটি স্ট্যান্ড বসিয়ে দিতে হবে এবং আপনি যে পাত্রে পুডিং বেক করবেন সেই পাত্রটা স্ট্যান্ডের উপর বসাতে হবে। তারপর ওভেনের প্রসেস থেকে সম্পূর্ণ ভিন্নভাবে আপনাকে এটি বেক করতে হবে। ওভেনে তো আমি দেখিয়ে দিলাম পাত্রের 4 ভাগের 1 ভাগ পানি দিয়ে কভার করতে হবে, তারপর পুডিংটাকে বেক করতে হবে। কিন্তু চুলায় যখন আপনারা বেক করবেন তখন খেয়াল রাখতে হবে যেই পাত্রে আপনি পুডিংটাকে বেক করবেন সেই পাত্রের অর্ধেক পর্যন্ত যেন পানির নিচে ডুবে থাকে। এটা হচ্ছে চুলার প্রসেসটা। আর অবশ্যই কোনো ঢাকনা দিয়ে পুডিংয়ের পাত্রটাকে কভার করতে হবে এবং পাত্রের উপরে কোনো ভারী কিছু দিয়ে চাপ দিয়ে দিতে হবে। এতে করে যখন পানিটা বলক উঠতে শুরু করবে তখন আপনার পুডিংয়ের পাত্রটা নড়াচড়া করতে পারবে না, ফলস্বরূপ পুডিংয়ের নিচে গর্তের সৃষ্টি হবে না। এভাবেই ঢাকনার উপরে কোনো ছিদ্র থাকলে অফ করে দিতে হবে এবং চুলার মিডিয়াম আঁচে ঘড়ি ধরে 40 মিনিটের জন্য বেক করে নিতে হবে। এটা তো গেল একটা প্রসেস। এবার যাদের হাতের কাছে স্ট্যান্ড না থাকবে তারা কিভাবে পুডিংটাকে বেক করতে পারবেন সেই প্রসেসটি এক নজরে দেখে নিন। এই প্রসেসটি আপনারা চাইলে চুলাতেও অ্যাপ্লাই করতে পারেন, আবার চাইলে ওভেনেও অ্যাপ্লাই করতে পারেন। পানিটাকে কমিয়ে পানির মধ্যে সুতি কোনো কাপড় ভাঁজ করে দিতে পারেন এবং কাপড়ের উপরেই আপনি পুডিংয়ের পাত্রটাকে বসিয়ে দিতে পারেন। এতে করে পানি যখন বলক উঠবে তখন আপনার পুডিংয়ের পাত্রটা নড়াচড়াও করবে না এবং একই প্রসেসে উপরে ভারী কিছু দিয়ে চাপা দিয়ে তারপর ঢাকনাটাকে অফ করে একই প্রসেসে আপনি চুলাতেও বেক করতে পারবেন 40 মিনিট। আমাদের ওভেনের টাইমটা শেষ। আমি আজকে 180 ডিগ্রি প্রিহিটেড ওভেনে পুডিংটাকে ঘড়ি ধরে বেক করেছি 40 মিনিটের জন্য। এখানে আরও কিছু কথা বলে রাখা ভালো। পুডিংয়ের 4 সাইডে ছিদ্র ছিদ্র ভাব কিংবা ভেতরে ছিদ্র ছিদ্র ভাব হওয়ার আরেকটা কারণ আছে, আর সেটা হচ্ছে আপনারা যদি টাইমের অতিরিক্ত সময় ধরে পুডিংটাকে বেক করেন। যেমন ধরেন আপনার 40 মিনিট বেক করার কথা, আপনি বেক করলেন 50 মিনিট। ওভার বেক হলে পুডিংয়ের চারপাশেও ছিদ্র হবে আবার ভেতরেও ছিদ্র হবে, কখনোই মসৃণ পুডিং আপনি তৈরি করতে পারবেন না। কথা বলতে বলতে আমি পুডিংটাকে বেক হওয়ার পরে বের করে নিয়েছিলাম এবং রুম টেম্পারেচারে ঠান্ডা করে পুডিংটাকে 1 ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম। অনেকেই অভিযোগ করেন পুডিং ডিমোল্ড করতে নাকি ভেঙে যায়, তারা প্লিজ এই টিপসটি ফলো করবেন। পুডিংটাকে রুম টেম্পারেচারে ঠান্ডা করে অবশ্যই নর্মাল ফ্রিজে রেখে দেবেন 1 থেকে 1.5 ঘন্টার জন্য। তারপর ভিডিওতে দেখানো নিয়ম অনুসারে সাবধানে এটাকে ডিমোল্ড করতে হবে। সবচেয়ে মজার বিষয় হচ্ছে আমি সাধারণত পুডিংগুলো গরম গরম ডিমোল্ড করি, ইনশাআল্লাহ আমার কখনোই কোনো প্রবলেম ফেস করতে হয়নি। ভিডিওতে দেখানো নিয়ম অনুসারে খুব সাবধানে পুডিংটাকে ডিমোল্ড করতে হবে। ব্যাস হয়ে গেল দারুণ ইয়াম্মি, মসৃণ, সফট এবং বাউন্সি পুডিং। একটা পারফেক্ট পুডিংয়ের থিকনেসটা ঠিক এরকম হবে। আপনি যখন পুডিংটাকে নাড়তে থাকবেন তখন দেখবেন পুডিংটা বাউন্স করতে থাকবে। পুডিং জিনিসটা কিন্তু খুব বেশি একটা শক্ত হবে না, কিন্তু এটা পারফেক্টভাবে সেট হতে হবে। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। তো সবাই আমাদের সাথে থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। ধন্যবাদ।